আজকে আমরা চ্যাপ্টার 3 দেখবো। চ্যাপ্টার 3 আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুইটা টপিক বাকি ছিল। দুইটা টপিক না, দুটো পোর্শন বাকি ছিল বলতে পারি। যেটা হচ্ছে যে আমরা ক্লাসে নোডাল অ্যানালাইসিসের যে ম্যাথটা দেখছিলাম, সেখানে আমাদের অনলি কারেন্ট সোর্স ছিল। কিন্তু এমন হতে পারে যে আমাদের নোডাল অ্যানালাইসিসের সাথে ভোল্টেজ সোর্স থাকতে পারে, অথবা মিক্স থাকতে পারে। ধরুন ভোল্টেজ সোর্সও আছে, কারেন্ট সোর্সও আছে। তো আমরা আজকে যে ম্যাথটা দেখবো সেটাই নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমাদের সোর্স হিসেবে থাকবে ভোল্টেজ সোর্স। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা সলভ করতে পারি, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব যদি আমাদের গিভেন সার্কিটে অনলি কারেন্ট সোর্স থাকে, অথবা কারেন্ট এবং ভোল্টেজ সোর্স দুইটা মিক্স থাকে। মেইন কথা হচ্ছে মেশ অ্যানালাইসিস আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের দুইটা সোর্স থাকে, আইদার সেটা ভোল্টেজ সোর্স হতে পারে বা কারেন্ট সোর্স হতে পারে। সিমিলারলি নোডাল অ্যানালাইসিসও আমি ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুই ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এটা করার পর আমরা আজকে চ্যাপ্টার 4 এ চলে যাব, যেটা হচ্ছে সুপারপজিশন। তো আমরা আজকে মেশ অ্যানালাইসিসের এক্সাম্পলের একটা ম্যাথ দেখবো। আজকে আমরা এক্সাম্পলের একটা ম্যাথ দেখবো, যে ম্যাথটা হচ্ছে ফিগার 3.22। যে সার্কিটটা আছে আমাদেরকে ওই সার্কিটটা সলভ করতে হবে। তো এই সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটা সলভ করে আমাদের মেশ কারেন্টের ভ্যালুগুলোকে বের করতে হবে। তো দেখেন, এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে দুইটা সোর্সই আছে, ভোল্টেজ সোর্সও আছে, কারেন্ট সোর্সও আছে। তো আমরা এই ম্যাথটা সলভ করব। সলভ করার আগে আমরা যখন নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করছিলাম তখন একটা নাম শুনছিলাম, সেটা হচ্ছে সুপারনো। নোডাল অ্যানালাইসিস যখন অ্যাপ্লাই করছিলাম তখন একটা নাম শুনছিলাম, সেটা হচ্ছে সুপারনো। মেশ অ্যানালাইসিস যখন অ্যাপ্লাই করব তখন আমরা সুপার মেশ এই কথাটা শুনবো, সুপার মেশ। তো সুপার মেশ কি, এটা দেখার জন্য আমাকে সার্কিটটা খেয়াল করতে হবে। এই সার্কিটটা দেখেন, এই সার্কিটটা খেয়াল করতে হবে, আর এই সার্কিটটা খেয়াল করতে হবে। আচ্ছা, এই সার্কিটে আমার একটা কারেন্ট সোর্স আছে, যেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এবং এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা আমার মেশ ওয়ানেও আছে আর মেশ টু তেও আছে, অথবা বলতে পারি মেশ ওয়ান এবং মেশ টু দুইটার কমন হচ্ছে বা দুইটার মিডলে আছে আমার 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা। তো 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা আমার দুইটা মেশেরই একটা পার্ট বা দুইটা মেশেরই একটা এলিমেন্ট। আচ্ছা, যখন এরকম কোন একটা কারেন্ট সোর্স আমার দুইটা মেশের কমন পার্ট হবে, বা 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা যখন দুইটা মেশেই থাকবে, যেমন এখানে 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা মেশ ওয়ানেও আছে এবং মেশ টু তেও আছে। এই ধরনের কেস যখন হয়, তখন আমাদেরকে ম্যাথটা সলভ করতে হলে একটা নতুন টেকনিক আবিষ্কার করতে হয়, যেটাকে বলা হয় হচ্ছে সুপার মেশ। সুপার মেশ তাইলে কখন কখন অ্যাপ্লাই করব, যখন আমাদের কারেন্ট সোর্সটা দুইটা মেশের মিডলে থাকবে, অথবা বলতে পারি কারেন্ট সোর্সটা যখন দুইটা মেশেরই আমার একটা এলিমেন্ট হবে।
তো এই ধরনের কেস যখন হবে তখন আমাদেরকে সুপার মেশ অ্যাপ্লাই করতে হবে, এবং সুপার মেশ এই টেকনিকটা আমাদের সিলেবাসে নাই। তো আমরা যেখানেই এই কেস পাবো বা সুপার মেশ রিলেটেড ম্যাথ পাবো, সেই ম্যাথ গুলো আমরা করব না। আচ্ছা, আবার বলি, সুপার মেশ আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমরা একটা কারেন্ট সোর্স খুঁজে পাবো, যে কারেন্ট সোর্সটা আমার দুইটা মেশেরই একটা কমন পার্ট, সেই সকল ক্ষেত্রে আমাদের সুপার মেশ অ্যাপ্লাই করতে হবে। এবং সুপার মেশ রিলেটেড কোনো ম্যাথ আমাদের সিলেবাসে ইনক্লুডেড না। আচ্ছা, তাইলে আমরা এখন এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথে খেয়াল করে দেখবেন আমার যে কারেন্ট সোর্সটা আছে সেটা থাকে আমার মেশ 2 এর একটা পার্ট। এটার সাথে কিন্তু মেশ 1 এর কোনো রিলেশন নাই। তো কারেন্ট সোর্সটা যখন কোনো একটা মেশের একটা এলিমেন্ট হবে, যেমন এই কেসে হচ্ছে মেশ 2 এর একটা এলিমেন্ট, সেই সকল ক্ষেত্রে আমার ম্যাথটা আমি সুপার মেশ ছাড়াই সলভ করতে পারবো। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে কখন আমরা সুপার মেশ অ্যাপ্লাই করতে পারবো, কখন পারবো না। যখন আমার কারেন্ট সোর্সটা দুইটা মেশেরই একটা পার্ট হবে তখন আমাকে সুপার মেশ অ্যাপ্লাই করতে হবে, এবং সুপার মেশ থাকলে আমি সেই ম্যাথগুলো করবো না। আর কখন সুপার মেশ অ্যাপ্লাই করার দরকার নেই? যখন আমার কারেন্ট সোর্সটা কোনো একটা মেশের এলিমেন্ট হবে, আইদার সেটা মেশ 1 হতে পারে অথবা মেশ 2 হতে পারে। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা দেখবো। এই ম্যাথটা আমাদের দুই ধরনের সোর্স আছে, ভোল্টেজ সোর্সও আছে এবং কারেন্ট সোর্সও আছে। আচ্ছা, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। মেশ অ্যানালাইসিসের প্রথম স্টেপটা হচ্ছে মেশ গুলাকে আইডেন্টিফাই করতে হবে। এই সার্কিটে দুইটা মেশ আছে, একটা হচ্ছে মেশ 1 আর একটা হচ্ছে মেশ 2। তারপর কি করতে হবে? অ্যাসাইন মেশ কারেন্টস টু ইচ অফ দা মেশেস। মানে আমার যতগুলো মেশ আছে ততগুলো মেশে আমাকে কারেন্টের ভ্যালু অ্যাসাইন করতে হবে। আমি এখানে অ্যাসাইন করলাম, এই দেখেন এখানে I1 আর এখানে I2। আচ্ছা, সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে অ্যাপ্লাই কেভিএল টু ইচ অফ দ্য মেশেস। প্রত্যেকটা মেশে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। স্টেপ 2 টাকে আমরা আবার কতগুলো সাব স্টেপে ডিভাইড করতে পারি। প্রথমটা কি? অমিট ব্রাঞ্চ কারেন্টস। আচ্ছা, ব্রাঞ্চ কারেন্ট কি ছিল? আমার মেশ কারেন্ট বাদ দিয়ে যে কারেন্ট গুলা থাকবে সেগুলাকে আমরা ব্রাঞ্চ কারেন্ট বলতেছি। তো আমাদেরকে স্টেপ 2 টা করার জন্য প্রথমে যেটা করতে হবে, ব্রাঞ্চ কারেন্ট গুলাকে অমিট করে দিতে হবে। এখানে যেহেতু কোনো ব্রাঞ্চ কারেন্ট নাই, তো এটা আসলে করার দরকার নেই। তো আমরা পরের স্টেপে চলে যেতে পারি। অ্যাসাইন দ্য পোলারিটি বেসড অন দ্য মেশ কারেন্ট।
এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যে কেভিএল অ্যাপ্লাই করব, আমার এখানে দেখেন 4 ওহম, তারপর 3 ওহম, তারপর 6 ওহম, এই এলিমেন্ট গুলাতে পোলারিটি অ্যাসাইন করতে হবে বা সাইন অ্যাসাইন করতে হবে। তো এই সাইন গুলো আমরা কিভাবে অ্যাসাইন করতে পারি? আমরা আমাদের মেশ কারেন্টের হেল্প নিতে পারি। তো এখানে যে মেশ কারেন্টটা আছে সেটা কোন ডিরেকশনে পাস হবে, সেটা হচ্ছে ক্লকওয়াইজ যাবে। ক্লকওয়াইজ গেলে যে টার্মিনালে আগে আসবে সেখানে আমি বসাই দিব প্লাস, তাইলে অপর টার্মিনালে হয়ে যাবে মাইনাস। সিমিলারলি আমরা 4 কে ট্রাভার্স করার পর ক্লকওয়াইজ যখন 6 এর কাছে যাব, 6 এর এই টার্মিনালটা আমরা আগে পাবো বা আগে এন্টার করব, তাই আমি এখানে দিব প্লাস, তাইলে অপর সাইডটা হয়ে যাবে মাইনাস। তো এটা হচ্ছে আমরা মেশ 1 এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলাতে পোলারিটি বা সাইন অ্যাসাইন করব। আচ্ছা, সিমিলারলি আমাকে মেশ 2 তেও একই কাজ করতে হবে। তো মেশ 2 এর I2 কারেন্টটা এই ডিরেকশনে পাস হয়। তো এই 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 টার্মিনালটা সে আগে আসে বা আগে এন্টার করে, তো এখানে দিব প্লাস, তাহলে অপর সাইডে হয়ে যাবে মাইনাস। তারপর এখানে ট্রাভার্স করার পর এই এলিমেন্টের কাছে আসে, এখানে দিব প্লাস, আর এখানে হয়ে যাবে মাইনাস। তো আমার সবগুলো এলিমেন্টে পোলারিটি অ্যাসাইন করা শেষ বা সাইন অ্যাসাইন করা শেষ। তো আমার স্টেপ 2 এর এই এই পার্টটুকুর কাজ শেষ। এরপর কি করব? এরপর আমাদের মেইন কাজ, এরপর আমরা হচ্ছে প্রত্যেকটা মেশে কেভিএল অ্যাপ্লাই করব। তো একবার মেশ 1 এ কেভিএল অ্যাপ্লাই করব, একবার মেশ 2 তে কেভিএল অ্যাপ্লাই করব। তো আমরা যদি মেশ 1 এ কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল মানে কি? কেভিএল মানে আমাদের সার্কিটটাকে ক্লকওয়াইজ ট্রাভার্স করে আমরা যে ভোল্টেজ গুলা পাই সেইগুলা সাম করে ইকুয়াল টু 0 বসায় দাও। তো আমি মেশ 1 এ ধরেন এখান থেকে স্টার্ট করলাম, 10 ভোল্টের কোন কোন সাইনটা আগে পাই? মাইনাসটা, এই জন্য এখানে আমি বসালাম -10। তারপর আমি আসবো এই এলিমেন্টের কাছে, এখানে আমি বসাবো +4 I1। তারপর আমি এই এলিমেন্টের কাছে আসবো, এটার প্লাস সাইনটা আমি আগে পাই +6। কিন্তু এটার কারেন্টের ভ্যালুগুলা যখন বসাবো তখন দেখবো যে আমার এই 6 এলিমেন্টটা দুইটা মেশেরই আমার পার্ট, দুইটা মেশেরই আমার হচ্ছে কমন পার্ট। তো এই সকল ক্ষেত্রে আমরা কি করব? এই সকল ক্ষেত্রে আমি যেই মেশে আছি সেই মেশের কারেন্টের ভ্যালুটা বসাবো I1 মাইনাস অপর সাইডে আমার যে মেশ কারেন্ট আছে, অপর সাইডে কে আছে? I2 আছে। এই জন্য আমি বসাবো -I2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার মেশ 1 এর ক্ষেত্রে। সিমিলার কাজটা আমার করতে হবে মেশ 2 এর ক্ষেত্রে। সিমিলার কাজ করতে হবে আমার মেশ 2 এর ক্ষেত্রে, কিন্তু মেশ 2 এর প্রবলেম হচ্ছে, আমরা যদি মেশ 2 টা একটু খেয়াল করি, আমরা যে কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছি, এখন দেখেন আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে আমরা পারবো না। কারণ কি? আমাদের হচ্ছে একটা কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স থাকলে আমরা কেভিএল অ্যাপ্লাই করব কিভাবে? আমাদের তো ভোল্টেজ সোর্স লাগবে কেভিএল অ্যাপ্লাই করার জন্য। তো যেহেতু কারেন্ট সোর্স আছে, সেহেতু আমরা কেভিএল অ্যাপ্লাই করে মেশ কারেন্টের ভ্যালুটা বের করতে পারবো না, তাই না? আমাদেরকে অন্য কোনো প্রসিডিওর ফলো করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের গোল হচ্ছে মেশ কারেন্টের ভ্যালুটা বের করা, এই জন্য আমরা কেভিএল অ্যাপ্লাই করি। কিন্তু আমরা মেশ 2 এর ক্ষেত্রে দেখলাম যেহেতু কারেন্ট সোর্স আছে সেহেতু আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব না।
তো আমাদেরকে অন্য প্রসিডিওর অন্য প্রসিডিওর অ্যাপ্লাই করতে হবে। আমরা বের করতে চাই হচ্ছে মেশ কারেন্টের ভ্যালুটা। আচ্ছা, আমরা জানি কারেন্টের দুইটা পোর্শন থাকে, একটা ভ্যালু পার্ট থাকে আর একটা থাকে হচ্ছে তার সাইন। তো একটা কারেন্টের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সে তার ভ্যালু কত হবে এবং তার সাইনটা কত হবে। এখন আমরা এই পার্টটুকু ভালো করে খেয়াল করি, এটার জন্যই আসলে এই ম্যাথটুকু করানো। ভালো করে খেয়াল করেন, কোন মেশে আমার যদি অনলি কারেন্ট সোর্স থাকে, কোন মেশে আমার যদি কারেন্ট সোর্স থাকে, তাইলে সেই মেশ কারেন্টের ভ্যালুটা হবে আমার কারেন্ট সোর্সের ভ্যালুটা। আবার একটু বলি, মেশ টুতে আমার কারেন্ট সোর্স আছে, মেশ টুতে আমার কারেন্ট সোর্স আছে যেটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এখন আমার ওই মেশে কারেন্টের ভ্যালুটা কত হবে? ওই মেশে কারেন্টের ভ্যালুটা হবে আমার কারেন্ট সোর্সের যে ভ্যালুটা, সেটাই হবে আমার মেশ কারেন্টের ভ্যালুটা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি, কারেন্টের খালি ভ্যালু থাকে না, এর সাথে সাথে এর সাইন থাকে, মানে সে কোন ডিরেকশনে পাস হবে। আচ্ছা, I2 এর ডিরেকশনটা কোন দিকে হবে? আমরা যদি এই সার্কিটে I2 এর ডিরেকশনটা ফলো করি, I2 টা পাস হচ্ছে এদিকে, মানে নিচের দিকে। এটা হচ্ছে আমার I2 এর ডিরেকশন, I2 এর ডিরেকশনটা নিচের দিকে। আর 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে। ভালো করে খেয়াল করেন, I2 এর ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, আর 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ডিরেকশনটা উপরের দিকে। দুইটা ডিরেকশন কি? একটা যাচ্ছে এদিকে, আরেকটা যাচ্ছে এদিকে। ডিরেকশন কি কনফ্লিক্ট করতেছে না? অথবা আমরা বলতে পারি অপোজিট দিকে যাচ্ছে না? যেহেতু অপোজিট দিকে পাস হচ্ছে, মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের যে ডিরেকশন, I2 এর ডিরেকশন তার উল্টা দিকে। যেহেতু ডিরেকশন উল্টা দিকে হচ্ছে, এই কারণে আমার এখানে সাইনে বসাবো হচ্ছে মাইনাস। তার মানে আমার I2 এর ভ্যালুটা হবে -4 অ্যাম্পিয়ার। আবার যদি এমন হতো, ধরেন আমাদের 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ডিরেকশনটা নিচের দিকে হতো, তাইলে এই কেসের ক্ষেত্রে আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। দুইটা যেহেতু ডিরেকশন সেম, তখন আমরা এখানে বসাতাম হচ্ছে +4 অ্যাম্পিয়ার। তো সবাই এই জিনিসটা, এই পার্টটুকু সবাই একটু মাথায় রাখবেন, সেটা কি, আমার মেশ অ্যানালাইসিসে আমার কেভিএল অ্যাপ্লাই করতে হয়, কিন্তু সামহাউ কোনো মেশে আমার যদি কারেন্ট সোর্স থাকে, তাইলে আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা মেশ কারেন্টের ভ্যালুটা কিভাবে পাবো? ভ্যালুটা পাবো আমার যে কারেন্ট সোর্স আছে সেইখানে যে ভ্যালুটা আছে সেটাই আমার হবে মেশ কারেন্টের ভ্যালুটা। কিন্তু আমরা জানি কারেন্টের ভ্যালু না, এর সাথে সাথে কি, এর সাথে একটা সাইন আমার থাকে। তো সেই সাইনটা কি হবে? যদি আমার মেশ কারেন্ট এবং কারেন্ট সোর্সের দুইটা ভ্যালু সেম ডিরেকশনে পাস হয়, তাহলে আমি বসাবো প্লাস। আর যদি অপোজিট ডিরেকশনে পাস হয়, তাহলে আমি এখানে বসাই দিব মাইনাস। তো এত কিছু কাজ করার পর আমরা I2 এর ভ্যালুটা কত পেলাম? I2 এর ভ্যালুটা পেলাম হচ্ছে -4 অ্যাম্পিয়ার। এখন দেখেন, I2 এর ভ্যালুটা যদি জানি, আমি যদি এই ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশন দেই, তাইলে আমরা কি করতে পারি? I2 এর ভ্যালুটা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিতে পারি। তাইলে আমার ইকুয়েশনটা কিরকম হয়? -10 +4I1 +6I1। আমি কি করতেছি? I2 এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিচ্ছি, -6 ইন্টু I2 এর ভ্যালুটা কত হয়? -4 = 0। তো এটা যদি আমি হিসাব করি, এখানে হচ্ছে 4 আর 6 মিলায় হয় হচ্ছে 10I1, আর এখানে আসে হচ্ছে -10। এটা সাইনের রাইটে নিয়ে গেলে +10 হয়, আর এখানে আসে হচ্ছে 4 6 24।
আচ্ছা, এখানে একটু দেখেন, আমার এখানে কারেন্ট সোর্সের ভ্যালুটা 4 অ্যাম্পিয়ার না, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখানে 4 অ্যাম্পিয়ার না, এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো 5 অ্যাম্পিয়ার যদি হয়, এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আমি 4 অ্যাম্পিয়ার বসাচ্ছি, তো এখানেও হবে 5 অ্যাম্পিয়ার। তো আমি যদি এখানে একটু লিখি, এখানে আমার I2 এর ভ্যালু হবে, এখানে 4 অ্যাম্পিয়ার লিখে আমি ম্যাথটা করছিলাম, এটা বইয়ে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সো I2 এর ভ্যালু হচ্ছে -5 অ্যাম্পিয়ার। আর ইকুয়েশন নাম্বার 1 থেকে আমি পাই হচ্ছে, ইকুয়েশন নাম্বার 1 থেকে আমি এই ইকুয়েশনটা পাই, -10 + 4I1 + 6I1 - I2 = 0। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এখন 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি I2 এর ভ্যালুটা বসাই দিই, 1 নাম্বার ইকুয়েশনে I2 এর ভ্যালুটা যদি বসাই দিই, তাইলে এখানে আসে হচ্ছে -10 + 4I1 + 6I1 - 6 I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু হচ্ছে -5। তো এটা যদি আমি হিসাব করি, তাহলে আপনারা I1 এর ভ্যালু পাবেন হচ্ছে, এখানে 10 আসে আর এখানে হচ্ছে 30, এখানে আসে হচ্ছে 10 আর এখানে 30 আর হচ্ছে 10 40। -2 হবে। হ্যাঁ, এখানে আসে হচ্ছে -2 অ্যাম্পিয়ার। তো হচ্ছে, তো 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা আসলে বলা হয়েছে যে আমরা যে ইকুয়েশন গুলাকে সলভ করলাম, তো সলভ করে আমার I1 এর ভ্যালু আসে হচ্ছে, I2 এর ভ্যালু আছে -5 অ্যাম্পিয়ার, আর I1 এর ভ্যালু আসবে -2 অ্যাম্পিয়ার। তো এই ম্যাথটা করানোর মেইন রিজন হচ্ছে আমি এই জিনিসটাকে দেখানো, যে আমার কোনো মেশে যদি কারেন্ট সোর্স থাকে, আমার হচ্ছে কোনো মেশে যদি কারেন্ট সোর্স থাকে, মানে এই পোর্শনটা দেখাচ্ছি, তাইলে আমরা কিভাবে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। এটা দেখানোই আমাদের মেইন গোল, যে আমাদের ধরেন হচ্ছে কারেন্ট সোর্স যদি থাকে, তাইলে আমরা কিভাবে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের মেশ অ্যানালাইসিস শেষ। তো আপনাদের এখান থেকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আচ্ছা, এক্সাম্পল 3.7টা করা লাগবে না, এই রিজন হচ্ছে আমার এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটা বাদ দিব, এটাও বাদ দিব। এটা বাদ দেওয়ার রিজনটা কি, দেখেন এখানে আমার কারেন্ট সোর্স আছে, সেটা হচ্ছে মেশ 1 এবং মেশ 2 দুইটারই একটা পার্ট। যেহেতু দুইটারই একটা পার্ট, তো এখানে সুপার মেশ অ্যাপ্লাই করতে হবে। আর সুপার মেশ যদি থাকে, তাইলে তো আমরা আমাদের যে সিলেবাসে নাই সেই ম্যাথটা আমাদের করা লাগবে। আচ্ছা, সিমিলারলি এই 3.8টাও আমরা করব না, কারণ এখানে আমাদের সুপার মেশ অ্যাপ্লাই করতে হবে। 3.8ও করার দরকার নেই। আচ্ছা, আপনাদের এক্সামে ম্যাক্সিমাম 3টা থেকে 4টা মেশ থাকবে। তো এর বেশি যে মেশগুলা থাকবে, যেমন এখানে অনেকগুলা মেশ আছে, তো ম্যাক্সিমাম আপনাদের মেশের সংখ্যা 3টা থেকে 4টা হবে, এর বেশি কখনোই হবে না। তো 4টার বেশি যে মেশগুলো আছে সেই ম্যাথগুলা দেখার দরকার নাই।
এক্সাম্পল থেকে আসলে আমাদের আর কোনো ম্যাথ আসলে করার মতো নাই, আমরা এক্সারসাইজে চলে যাব। আচ্ছা, এক্সারসাইজে আমরা আচ্ছা আমরা 3.41টা দেখবো, এক্সারসাইজ 3.41। তারপরে হচ্ছে 3.42, তারপরে হচ্ছে 3.43। 3.43 যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ট্রাইমেস্টার গুলোতে অনেকবার মিড টার্মের কোশ্চেনে দেওয়া হয়েছিল, এক্সারসাইজ 3.43টা। এই ম্যাথ দেখবো। তারপর 3.46, 3.46, then 3.51, 3.56। আচ্ছা, এই ম্যাথগুলো আমরা মেশ অ্যানালাইসিসের জন্য সলভ করব। তো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে, মানে অ্যাসাইনমেন্টে কয়েকটা ম্যাথ অ্যাড হবে, সেটা হচ্ছে এক্সারসাইজ 3.43, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে। 3.43 আর হচ্ছে 3.46, এই দুইটা ম্যাথ আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে, 3.43 আর 3.46। আর একটা ম্যাথ আমি ক্লাসে দেখাবো, সেটা হচ্ছে ম্যাম আমাদের অ্যাসাইনমেন্টে কি কোনো ডেডলাইন আছে? আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের 1 উইক আগে আমি আপনাদেরকে জানাই যে কবে আপনারা সাবমিট করবেন। আচ্ছা, 3.43 আর 3.46 এই দুইটা অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে, 43 আর 46। আচ্ছা, আজকে আপনাদের কত নাম্বার ক্লাস চলতেছে কেউ বলতে পারবেন? আজকে কত নাম্বার ক্লাস হচ্ছে? ম্যাম 13 নাম্বার মনে হয়, 13 নাম্বার আর কি। আচ্ছা 12 ম্যাম 12। 13 হবে, কারণ একটা পরীক্ষা হয়েছিল না। 13 নাম্বারই 13। এক্সারসাইজ 3.43 আর 3.46।
আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা দেখবো। এই ম্যাথে আমাদের 3টা মেশ আছে। আমাদেরকে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আই এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা কি করব, আমরা মেশ অ্যানালাইসিসের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করব। সেই স্টেপগুলো ফলো করলে আমরা I1 এর ভ্যালু পাবো, I2 এর ভ্যালু পাবো, আর I3 এর ভ্যালু পাবো। তো আমরা মেশ কারেন্টের ভ্যালুগুলো পেয়ে যাব। কিন্তু আমাদের বের করতে হবে ব্রাঞ্চ কারেন্ট, মানে স্মল লেটারে যে আই আছে, মানে খালি আই যে আছে সেই আই এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, সব একটু খেয়াল করে দেখেন, এইটুকু আমার দেখতে হয়, মানে এই ব্রাঞ্চটুকু যদি আমি খেয়াল করি বা এই পার্টটুকু আমরা যদি খেয়াল করি, এখানে 8 ভোল্ট, এখানে হচ্ছে 1 ওহম, 1 ওহম। আর আমাকে বের করতে হবে, দেখেন আইটা কোথায় দেওয়া আছে, আইটা দেওয়া আছে এদিকে, আইটা হচ্ছে এরকম। তো এটার মানে কি, এটা আমি বলতে পারি যে আইটা আসলে আমার এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু দিয়ে আমার আইটা যায়। তো এবার আমি যদি এখানে এরকম দিয়ে একটা আই দিই, দুটা আসলে সেম জিনিসকে বোঝায়। তো আমাকে আইটা বের করতে হবে। আইটা আমরা কিভাবে বের করতে পারি, দেখেন আমার আই ওয়ান এর ডিরেকশন হচ্ছে, সরি, এইদিকে আছে হচ্ছে I2 আর এইদিকে আছে হচ্ছে I3। তো I2 এর ডিরেকশনটা কোন দিকে, I2 এর ডিরেকশনটা হচ্ছে এদিকে। তো আমি যদি এই পার্টটুকুর কথা চিন্তা করি, তাইলে আমার I2টা কোন ডিরেকশনে যাচ্ছে, I2টা আমার এই ডিরেকশনে যাচ্ছে, মানে উপর থেকে নিচে যাচ্ছে এই পোর্শনটুকুতে। আর এই পোর্শনটুকুতে I3 কোন ডিরেকশনে যাচ্ছে, I3 যাচ্ছে হচ্ছে উপরের ডিরেকশন। তো এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে I3। তো এই পার্টটুকুতে আমার I2 যাচ্ছে উপর থেকে নিচের দিকে আর I3 যাচ্ছে নিচ থেকে উপরের দিকে। তো আমার আই এর ভ্যালুটা কি হবে, আই এর ভ্যালুটা হবে হচ্ছে, আমার যদি সেম সাইন হয় তাইলে হবে প্লাস। তাইলে আমি যদি লিখি I2, দেখেন এই পোর্শনটুকু একটু খেয়াল করেন, দেখেন আই এর যা ডিরেকশন আর I2 এর যে ডিরেকশন, সেটা কি দুইটা অপোজিট দিকে না? যেহেতু দুইটা অপোজিট দিকে, তাই আমি এখানে বসাবো হচ্ছে মাইনাস সাইন। আর I3, আই এর ডিরেকশন আর I3 এর ডিরেকশন দুইটা কি সেম হচ্ছে, যেহেতু সেম হচ্ছে তাই আমি এখানে বসাবো প্লাস সাইন। তাইলে আমি আই এর ভ্যালুটা কিভাবে পাবো, আই এর ভ্যালুটা আমি মেশ কারেন্ট I2 কে যদি I3 থেকে বাদ দিই, তাইলেই আমরা ব্রাঞ্চ কারেন্ট আই এর ভ্যালুটা পেয়ে যাবো। তো এখানে মেইন ঝামেলাটা হয় হচ্ছে এখানে যে আমরা আই এর ভ্যালুটা বের করবো কিভাবে। তো আমরা এইভাবে আমরা আই এর ভ্যালুটা বের করতে পারি। তো এটার হচ্ছে কিভাবে মেশ কারেন্ট বের করতে হয় সেটা আপনারা সবাই বাসায় বের করে এই ম্যাথটাকে সলভ করবেন।
আচ্ছা, এখন আমরা আমাদের চ্যাপ্টার 3 এর লাস্ট ম্যাথটা করব, সেটা হচ্ছে এক্সারসাইজ 3.14। আচ্ছা, আমরা নোডাল অ্যানালাইসিস এর স্টেপগুলা কি ছিল আমরা যদি একটু দেখি। নোডাল অ্যানালাইসিস কি ছিল? নোডাল অ্যানালাইসিস ছিল হচ্ছে আমরা যদি নোড ভোল্টেজের ভ্যালুগুলা বের করতে চাই, যেমন এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। তো এই নোডে আমার ভোল্টেজের ভ্যালু কত সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে। অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হয় হচ্ছে নোড ভোল্টেজের ভ্যালুগুলোকে বের করতে। আচ্ছা, নোডাল অ্যানালাইসিস এর স্টেপগুলো কি ছিল? প্রথম স্টেপ ছিল হচ্ছে আমাদেরকে নোডগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এসেনশিয়াল নোডস গুলাকে আইডেন্টিফাই করতে হবে। দেন এসেনশিয়াল নোডস থেকে আমাদের রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোড গুলাকে আইডেন্টিফাই করতে হবে। আমি হচ্ছে স্টেপ গুলো সংক্ষেপে লিখতেছি। আগের ক্লাসে আমি ডিটেলসে স্টেপস গুলা লিখছিলাম, তো আপনারা যখন ম্যাথ সলভ করবেন তখন এই ক্লাসে আমি স্টেপ গুলো লিখতেছি, এখন আমি সংক্ষেপে লিখতেছি যাতে তাড়াতাড়ি ম্যাথটা করাতে পারি। বাট আপনারা হচ্ছে যখন স্টেপ গুলা দেখবেন তখন এই ক্লাসে আমি যে লিখতেছি সেগুলো ফলো না করে নোডাল অ্যানালাইসিস আমি যে ক্লাসে করাইছিলাম তখন যেভাবে স্টেপ গুলা দেখাইছিলাম ওইটা ফলো করবেন। আজকে আমি শর্ট করে দেখাচ্ছি যাতে ম্যাথটা তাড়াতাড়ি হয়। তো প্রথমে আমরা কি করতাম, নোডাল অ্যানালাইসিসে এই কয়টা জিনিসকে আমরা আইডেন্টিফাই করতাম। আচ্ছা, তো কি বের করতে হবে? নোড বের করতে হবে। তো এই সার্কিটে কয়টা নোড আছে? এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, আর হচ্ছে এখানে আরেকটা নোড। তো ধরেন এটাকে নাম দিই 1, 2, 3, আর এই মিডলে যে নোডটা আছে সেটাকে নাম দিলাম 4। তো আমার এই সার্কিটে নোডস আছে কয়টা? নোডস আছে হচ্ছে 4টা, 1, 2, 3, 4। আচ্ছা, এই নোডগুলোর ভিতর থেকে আমাকে এসেনশিয়াল নোডগুলোকে বের করতে হবে। এসেনশিয়াল নোড কারা ছিল? যাদের নাম্বার অফ ব্রাঞ্চের সংখ্যা নাম্বার অফ কানেক্টেড ব্রাঞ্চের সংখ্যা 3 বা 3 এর বেশি ছিল, তাদেরকে আমরা বলতেছিলাম হচ্ছে এসেনশিয়াল। তো ওয়ানে কতগুলা কানেক্টেড ব্রাঞ্চ আছে? 1টা, 2টা, 3টা। তো 1 কে আমরা বলতে পারি এসেনশিয়াল নোড। 2 কেও আমরা বলতে পারি এসেনশিয়াল নোড, কারণ 2 নোডের সাথে আমার 1টা, 2টা, 3টা, 4টা ব্রাঞ্চ কানেক্টেড। 3 কেও আমরা বলতে পারি হচ্ছে এসেনশিয়াল নোড। কেন? কারণ 3 এর সাথেও আমার 3টা ব্রাঞ্চ কানেক্টেড, 1টা, 2টা, 3টা। আমার এসেনশিয়াল নোড। কিন্তু 4 এ দেখেন 4 এ আমার কয়টা ব্রাঞ্চ কানেক্টেড? এখানে 1 ওহম আর এখানে 40 ভোল্ট। তো নাম্বার 4 নোডের সাথে আমার যেহেতু 2টা ব্রাঞ্চ কানেক্টেড, তো 4 কে আমি এসেনশিয়াল নোডের মধ্যে ফেলতেছি। তো 4টা আমার এসেনশিয়াল নোড থেকে বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে এসেনশিয়াল নোডের ভিতর থেকে একটা নোডকে রেফারেন্স নোড হিসেবে চুজ করা। তাইলে বাকি যে এসেনশিয়াল নোডগুলো থাকবে সেগুলো আমাদের নন রেফারেন্স নোড হয়ে যাবে। তো আমরা সবসময় ট্রাই করব আমাদের সার্কিটে একদম নিচের দিকে যে এসেনশিয়াল নোডটা আছে তাকে রেফারেন্স নোড হিসেবে চুজ করতে। তো 1, 2 এবং 3 এর ভিতরে 3টা যেহেতু আমার সার্কিটের একদম নিচের দিকে আছে, তো 3 কে আমি এসেনশিয়াল নোড হিসেবে রেফারেন্স নোড হিসেবে সিলেক্ট করতেছি।
তাহলে নন রেফারেন্স নোড কারা কারা হবে? কি বাদে আমার যেই সকল এসেনশিয়াল নোড গুলো আছে, কে কে? 1 আর 2। তো আমাদের স্টেপ 1টা ছিল এতটুকু। স্টেপ 2টা কি ছিল? স্টেপ 2টা ছিল অ্যাপ্লাই কেসিএল। আচ্ছা, স্টেপ 2টা ছিল আমার যতগুলা নন রেফারেন্স নোড আছে সবগুলা নন রেফারেন্স নোডে কেসিএল অ্যাপ্লাই করা। নন রেফারেন্স নোডে কেসিএল অ্যাপ্লাই করা। তো এর আগে মনে হয় আরেকটা স্টেপ ছিল, আমি স্টেপটা মিস করে গেছি, সেটা হচ্ছে assign voltages to each of the আচ্ছা আচ্ছা, স্টেপ বাদ হয়ে গেছিল। এটা হচ্ছে আমার যে নোটগুলো আছে সেই নোটগুলো এসেনশিয়াল নোটগুলো আছে, সেই এসেনশিয়াল নোটগুলোতে ভোল্টেজের ভ্যালু অ্যাসাইন করা। V1 V2 V3 ভোল্টেজের ভ্যালু অ্যাসাইন করলাম। আরেকটা ছিল আমার যে রেফারেন্স নোড ছিল, সেই রেফারেন্স নোডের ভোল্টেজের ভ্যালু হবে আমার 0। তো V3 এর ভ্যালুটা হবে আমার 0। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যতগুলা নন রেফারেন্স নোড আছে সবগুলা নন রেফারেন্স নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তো আমরা যদি নন রেফারেন্স নোড 1 এ কেসিএল অ্যাপ্লাই করি, তো আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি নোড 1 এ, তো আমরা জানি কেসিএল মানে হচ্ছে ওই নোডে আমার যে পরিমাণ কারেন্ট এন্টার করে সেটার সাম হবে ওই নোড থেকে যে পরিমাণ কারেন্ট লিভ করে তার সামের সমান। তো আমরা এখন নোড 1 নিয়ে কাজ করতেছি, সবাই ভালো করে খেয়াল করে। তো নোড 1 এ এই পার্টটা বা এই ব্রাঞ্চ থেকে কি হচ্ছে, আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোডটা থেকে লিভ করতেছে, তো 5 কে আমরা বসাবো হচ্ছে লিভের জায়গায়। আচ্ছা, তারপর এখানে যখন আমরা আসবো 2 ওহমের কাছে যখন আসবো, কোনো ইনফরমেশন দেওয়া নাই। তো কোনো ইনফরমেশন দেওয়া না থাকলে আমরা নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ধরে নিই আমার কারেন্টটা কি হবে, আমার কারেন্টটা নোডটা থেকে লিভ করবে এবং কারেন্টের একটা নাম দেই, সেটা হচ্ছে I2। তো I2টাকেও আমি লিভের জায়গায় বসাই। আচ্ছা, এরপরে দেখেন এখন আমরা যখন 1 ওহমের কাছে আসবো, 1 ওহমের কাছে আসলে এখানেও কোনো ইনফরমেশন দেওয়া নাই। কোনো ইনফরমেশন দেওয়া না থাকলে আমরা ধরে নিব এখান থেকে আমার কারেন্টটা লিভ করতেছে এবং এটার একটা নাম দিই, সেটা হচ্ছে I1। তো I1ও আমার লিভে চলে যাচ্ছে আর এন্টারে কোনো এলিমেন্টই নেই, মানে এন্টারে আমাদের কিছুই নাই। তো আমার এখানে আসে হচ্ছে I1 প্লাস I2 equals to -5। আচ্ছা, I2 equals to আমরা কত লিখতে পারি? I2 equals to লিখতে পারি, I2 হচ্ছে এই কারেন্টটা। আচ্ছা, I2টা শুরু হচ্ছে কত থেকে? V1 থেকে, তাই I2 এর জন্য আমি লিখতে পারি V1 মাইনাস I2টা শেষ হচ্ছে কততে? V2 তে, ডিভাইডেড বাই এদের মিডলে আমার রেজিস্টরের ভ্যালুটা কত? 2। আচ্ছা, এরপরে আমাদের মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে I1 এর ভ্যালুটা বের করতে। এই I1 এর ভ্যালুটা কিভাবে বের করব, এটা দেখানোর জন্যই আসলে 3.14টা আমার করা। ভালো করে খেয়াল করেন,
I1টা কিরকম, এখানে আছে হচ্ছে V1, এখানে আছে হচ্ছে 1 ওহমের একটা রেজিস্টর, 1 ওহম, এখান দিয়ে যাচ্ছে আমার I1 কারেন্টটা, আর এখানে আছে আমার -40 ভোল্ট, আর এখানে আছে হচ্ছে আমার গ্রাউন্ড, মানে এখানে আমার সার্কিটটা শেষ, এটা গ্রাউন্ড। এখন ভালো করে খেয়াল করে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে 0 ভোল্টেজ, এখানে 0 ভোল্টেজ, এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে যেটার ভ্যালুটা কত, 40 ভোল্ট। তো এরকম যদি কেস হয় তাহলে আমার এখানে যে নোডটা আছে, ভালো করে খেয়াল করেন, এখানে যে নোডটা আছে সেই নোডে আমার ভোল্টেজের ভ্যালুটা হবে হচ্ছে 40 ভোল্ট, 40 ভোল্ট। আবার আবার একটু ভালো করে খেয়াল করেন, এখানে যেহেতু 40 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, তো এই নোডটাতে আমি ভোল্টেজের ভ্যালু কত পাবো, 40 ভোল্ট পাবো। এটা সবাই একটু ভালো করে খেয়াল করেন। এই দেখেন এখানে নিচে 0 ভোল্ট আছে, এখানে 40 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, যেহেতু 40 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, তো এখানে যে নোডটা থাকবে সেই নোডে আমি ভ্যালু পাবো হচ্ছে 40 ভোল্ট। এখন ভালো করে খেয়াল করেন, আমি I1 এর ভ্যালুটা লিখতে চাই। I1 শুরু হচ্ছে V1 থেকে, তো V1 মাইনাস I1 I1 শেষ হচ্ছে কোন ভোল্টেজে গিয়ে, 40 তে গিয়ে, এবং এদের মিডলে আমার রেজিস্টরের ভ্যালুটা কত, এদের মিডলে আমার রেজিস্টরের ভ্যালুটা হচ্ছে 1। তো এরপর আমরা কি করব, এরপর আমরা যদি ইকুয়েশনটাকে, আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাবো, সেটাকে দিব হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, তো আশা করতেছি এটা আমরা মোটামুটি বুঝছি। এটা মেইন জিনিসটা হচ্ছে এই ম্যাথটা দেখানোরই কারণ হচ্ছে আমরা I1 এর ভ্যালুটা কিভাবে বের করব। আচ্ছা, তারপর আমরা হচ্ছে নোড 2 তে KCL অ্যাপ্লাই করব। KCL অ্যাপ্লাই করব হচ্ছে নোড 2। আচ্ছা, আমরা জানি এটা মানে হচ্ছে এন্টার ইকুয়ালস টু লিভ। আচ্ছা, নোড 2 এর ক্ষেত্রে দেখেন, নোড 2 তে এটা হচ্ছে নোড 2, এইটা হচ্ছে নোড 2। এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স থেকে কারেন্ট কি করতেছে, আমার নোড 2 তে এন্টার করতেছে, মানে নোড 2 এর দিকে আসতেছে, তাই 5 থেকে আমি এন্টারের ঘরে বসাই দিব। এন্টারের ঘরে বসাই দিচ্ছি। তারপরে তারপরে দেখেন আমরা যখন এই পার্টে আসবো, এখানে কি হচ্ছে, I2 কারেন্টটা নোড 2 তে ঢুকতেছে, মানে নোড 2 এর দিকে যাচ্ছে। I2 এর ডিরেকশনটা দেখেন, সে কি করতেছে, নোড 2 এর দিকে যাচ্ছে, তাই I2 টা এখানে বসালাম, এন্টারে বসালাম। আচ্ছা, তারপর দেখেন, তারপরে দেখেন I4 এ আমার যেই কারেন্ট যাবে, মানে 4 ওহমে আমার যে কারেন্ট যাবে সেটার কোনো ইনফরমেশন দেওয়া নেই। তো আমি ধরে নিই I4 পরিমাণ কারেন্ট যাবে এবং তার ডিরেকশনটা হবে নোড 2 থেকে লিভ করবে, সে নোড 2 থেকে লিভ করবে। তো I4 টাকে বসাবো আমি হচ্ছে লিভের জায়গায়। সিমিলারলি আমরা যখন 8 ওহমের কাছে যাব, 8 ওহমের ক্ষেত্রে আমার কোনো ইনফরমেশন দেওয়া নাই। ইনফরমেশন দেওয়া না থাকলে আমি ধরে নিব এই পার্টটুকু দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আমার নোড 2 টাকে লিভ করবে, এবং সেটার একটা নাম দিয়ে দেই, সেটা হচ্ছে I8। তো I8 টা কই আসবে, লিভের জায়গায় আসবে।
আচ্ছা, i2 ইকুয়ালস টু আমরা কত বসাবো? i2 ইকুয়ালস টু দেখেন এখানে যে ভ্যালুটা আছে সেটা এখানে বসাবো, ইকুয়ালস টু i4 কত হবে? i4 হচ্ছে এই কারেন্টটা, i4 শুরু করতেছে কত থেকে? i4 শুরু করতেছে V2 থেকে, তাই আমরা লিখবো V2 মাইনাস i4 শেষ হবে কি কিসে গিয়ে? V3 তে গিয়ে, তাই আমি এখানে দিব হচ্ছে V3। আর এদের মিডলে রেজিস্টারের ভ্যালু কত? 4। এটা i4 গেল। এখন আমাদের মেইন প্রবলেম হয় হচ্ছে i8 এর ভ্যালুটা বের করতে। তো i8 এর পার্টটুকু যদি আমরা একটু দেখি, এই i8 টা কিভাবে বের করব এটা দেখার জন্যই আসলে আমরা 3.14 টা করতেছি। তো i8 টা যদি একটু দেখি, এখানে হচ্ছে আমাদের V2, এখানে হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের i8, আর এখানে আমার একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড। আচ্ছা, এই একদম নিচের পোর্শনে আমার ভোল্টেজের ভ্যালু কত? 0 ভোল্ট। এটার সাথে আমার আছে হচ্ছে, দেখেন গ্রাউন্ডের সাথে আমার একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে, সেটার ভ্যালুটা কত? 20 ভোল্ট। এবার সাইনটা খেয়াল করেন সবাই, আগে আগে কি ছিল? আগে সাইনটা ছিল এরকম, 40 ভোল্টের ক্ষেত্রে সাইনটা ছিল হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস, এই জন্য আমি বসালাম হচ্ছে 40 ভোল্ট। এখন সাইনটা দেখেন, এখন সাইনটা হচ্ছে উল্টাটা, সেটা কি নিচে প্লাস উপরে মাইনাস। যেহেতু সাইন উল্টা তাই আমি এখানে কি বসাবো? বসাবো হচ্ছে -24। এটার ক্ষেত্রে কি ছিল? নিচে নিচে মাইনাস উপরে প্লাস, এই জন্য আমি এখানে 40 ভোল্ট পাচ্ছিলাম। কারণ কি আমার দেখেন প্লাসের সাথে এই নোডটা কানেক্টেড। আবার এখানে কি হচ্ছে? এই নোডটার কথা যদি আমরা চিন্তা করি, এই নোডে আমার ভোল্টেজের ভ্যালু কত হবে? দেখেন 20 ভোল্টের মাইনাস সাইনটা যেহেতু এই নোডের সাথে কানেক্টেড, তো আমার এখানে আমরা ভোল্টেজের ভ্যালু পাবো হচ্ছে -20 ভোল্ট। যেহেতু 20 ভোল্টের মাইনাস সাইনটা আমার এই নোডের সাথে কানেক্টেড, তাই আমি এখানে ভোল্টেজের ভ্যালু পাবো হচ্ছে -20 ভোল্ট। তাহলে i8 টা আমরা কত লিখতে পারি? আমাদের i8 টা শুরু হচ্ছে V2 থেকে, শেষ হবে কত ভোল্টেজে গিয়ে? -20 তে গিয়ে, ডিভাইডেড বাই এদের মিডলে কত আছে? মিডলে আছে হচ্ছে 8। তো এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাবো। তো সেই দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাইলে আমরা পাবো হচ্ছে V1 এর ভ্যালুটা আর V2 এর ভ্যালু। কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে V0 এর ভ্যালুটা বের করতে। তো কোশ্চেনে চাওয়া হয়েছে V0 এর ভ্যালুটা ম্যাম বের V3 করতে। তো 0 হবে না? হ্যাঁ, V3 0 হবে। আচ্ছা, আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে হচ্ছে V0 এর ভ্যালুটা। এখানে V0 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? V0 ইকুয়ালস টু V ইকুয়ালস টু I আর যেহেতু লিখতে পারি, সো V0 ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে I4 ইন্টু 4। আচ্ছা, আবার i4 এর ভ্যালু আমরা কত জানি? i4 এর ভ্যালু দেখেন এখান থেকে আমরা i4 এর ভ্যালু জানি হচ্ছে এটা, V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 4। এখানে যদি i4 এর ভ্যালুটা বসাই, V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 4,
B2 হবে। B2 minus B3 divided by 4 into 4. তো আমি যদি এখানে B2 আর B3 এর ভ্যালুটা বসায় দিই, দিয়ে 4 দিয়ে ভাগ করে আবার একে 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা B0 এর ভ্যালুটা পাবো। তো এই ম্যাথটা দেখানোর মেইন রিজন হচ্ছে আমার নোডাল অ্যানালাইসিসে যদি এরকম কেস থাকে। কেসটা কিরকম দেখে, আমার একটা ভোল্টেজ সোর্স আছে, তার একটা সাইড হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর আরেকটা সাইডে আমার অন্য এলিমেন্ট গুলো আছে। তো এরকম যখন কেস হয় তখন আমি এই নোডে কি পরিমাণ ভোল্টেজ পাবো, আমার এখানে যে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আছে সেই সমপরিমাণ ভোল্টেজ আমি এই নোডে পাবো। এখন এটা প্লাসও হতে পারে, এখন মাইনাসও হতে পারে। মাইনাস কখন হবে, দেখেন এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ সাইনটা যেহেতু এই নোডের সাথে কানেক্টেড, তাই আমি এখানে দিচ্ছি হচ্ছে -20 ভোল্ট। আবার এই কেসে এখানে যে নোডটা আছে এই নোডটা হচ্ছে আমার এখানে যে ভোল্টেজ সোর্স আছে তার পজিটিভ সাইনের সাথে কানেক্টেড। তো আমি এই নোডে ভোল্টেজের ভ্যালু পাবো হচ্ছে পজিটিভ। তো এই ম্যাথটা হচ্ছে আপনাদের কোনো একটা ট্রাইমেস্টারের মিড টার্মে দেওয়া হচ্ছে। তো এইটাও আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে, সেটা হচ্ছে এক্সারসাইজ 3.14। এক্সারসাইজ 3.14। আচ্ছা, আমি আপনাদের অ্যাসাইনমেন্টের সাবমিশনের 1 সপ্তাহ আগে আপনাদেরকে জানাই দিব। তো 1 সপ্তাহ তো তখন আপনারা হচ্ছে ডেডলাইন অনুযায়ী অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। তো এটাই ছিল আমাদের চ্যাপ্টার 3। তো আপনারা সবাই হচ্ছে চ্যাপ্টার 3টা ভালোভাবে হচ্ছে বাসায় দেখবেন। তো এখানে আরেকটা জিনিস আমি মনে হয় ক্লাসের শুরুতেই বলছিলাম, যে ধরেন আপনাদের বই এই ম্যাথটা আছে, যেমন এক্সারসাইজ 3.14, এই ম্যাথটা বলা হলো হচ্ছে তোমরা নোডাল অ্যানালাইসিস। আমি এক্সামে ধরেন সেম ম্যাথ দিলাম, আপনাদেরকে বললাম যে নোডাল অ্যানালাইসিস না, তুমি এটা মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করো। তো এরকম কিন্তু প্রায় দেখা যায় যে আপনাদের ধরেন বই আছে নোডাল অ্যানালাইসিস দিয়ে, আমি বললাম তোমরা মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করো। তো আমার সাজেশন হচ্ছে যখন কোনো একটা ম্যাথ করবেন তখন সেটা নোডাল অ্যানালাইসিস দিয়েও সলভ করবেন এবং মেশ অ্যানালাইসিস দিয়েও সলভ করবেন। তো আমাদের চ্যাপ্টার 3 এখানেই শেষ। আমরা নেক্সটে যেটা দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4 দেখবো। তো চ্যাপ্টার 3 পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আগে যে মিড এক্সাম ছিল সেই মিড এক্সামের সিলেবাস। আর এরপরে আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 4। তো চ্যাপ্টার 4 এ আমাদের প্রথমে আসতে হচ্ছে সুপারপজিশনের পরে আসবে সুপারপজিশনের পরে আসবে সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশনের পরে আসবে দুইটা থিওরাম, একটা হচ্ছে থেভেনিন থিওরাম, তারপরে আসবে হচ্ছে নর্টন থিওরাম। আর থেভেনিন থিওরামের সাথে রিলেটেড আরেকটা টপিক আছে যেটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তো চ্যাপ্টার 4 পর্যন্ত আমাদের বেসিক সিলেবাস। এরপরে আমরা হচ্ছে এসি পার্টটা দেখব। এসি দেখার জন্য আমরা দুইটা বই ফলো করব, ম্যাক্সিমামটাই হচ্ছে এই বইটা থাকবে, আর ছোট্ট একটা পার্ট আমরা অন্য একটা বই থেকে কভার করব, সেটা হচ্ছে বয়েজ স্টেজের বই। তো এটা নিয়ে আরো ডিটেলস আপনাদেরকে নেক্সট ক্লাসগুলোতে বলা হবে। আর আমাদের নেক্সট ক্লাসে একটা ইন ক্লাস অ্যাসেসমেন্ট হবে চ্যাপ্টার 2 এর উপরে।
চ্যাপ্টার 2 এর উপরে নেক্সট ক্লাসে মানে নেক্সট শনিবারে একটা ইন ক্লাস অ্যাসেসমেন্ট হবে সিলেবাস চ্যাপ্টার 2। আপনাদের হয়তোবা 2টা ম্যাথ দেওয়া হবে, টাইম থাকবে মোটামুটি 40 মিনিট থেকে 50 মিনিটসের মতো। আপনারা যেটা করবেন ম্যাথটা হচ্ছে সলভ করে সেটা পিডিএফটা ইএলএমএস এ সাবমিট করবেন। আর সবার আলাদা আলাদা সেট থাকবে, কারোর সাথে কারো সেট মিলবে না, তো সবাই নিজেরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করে আসতে হবে। আর আপনাদের মার্কস থাকবে আইদার 15 অথবা 20, এটা হচ্ছে এক্সামের দিন আপনারা জানতে পারবেন। টাইম কতক্ষণ বললেন? 40 থেকে 50 মিনিটস, কোশ্চেনের উপরে ডিপেন্ড করতেছে। ম্যাম